নির্বাচন নিয়ে চড়া সুর বিএনপির, যত আগে ভোট ততই মঙ্গল সরকারের। মন্তব্য মঈন খানের। মূল সংস্কারের দায়িত্ব নির্বাচিতদেরই, বললেন মির্জা ফখরুল। জানুয়ারিতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে চায় সরকার। ছাপানোর কাজ শেষ করতে অর্থ ছাড়ের অনুমোদন। ঝরে পড়া রোধে প্রাথমিকে চালু হবে মিড ডে মিল। জনপদের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। দেশে চলমান পরিস্থিতি এবং পরবর্তী কার্যক্রম নিয়ে সভা শেষে বাংলা মোটর কার্যালয়ে একটু আগে ব্রিফ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে আছেন আমাদের সহকর্মী সানবীর রূপল। সরাসরি চলে যাব তার কাছে। রূপল, টানা 4 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক শেষে কিছুক্ষণ আগে বৈঠকের বিস্তারিত ব্রিফিং করেছেন দুইজন সমন্বয়ক এবং হাসান। দুজন সমন্বয়কের মধ্যে তারা যেটি বলতে চাইছেন যে এই পুরো বৈঠকটি 4 ঘন্টার বৈঠক। সেই 4 ঘন্টা বৈঠকে তারা আলাপ আলোচনা করেছেন নানান বিষয়ে এবং সেই বিষয়গুলোর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তারা তুলে ধরেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে সরকারের তারা শুধুমাত্র গুণগানই গাইবেন না, তাদের সমালোচনা করবেন এবং তাদের যদি কোনো রকমের সমস্যা হয়, মানুষের ভোগান্তি হয় এমন কোনো জিনিস যাতে তারা না করতে পারে সেই বিষয় নিয়ে তারা সতর্ক অবস্থায় থাকবে। এবং 100 দিন সরকারের 100 দিনের মাথায় জুলাই আন্দোলনের শহীদ যারা আছেন এবং আহত যারা আছেন তাদের নিয়ে একটি দিনব্যাপী কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা দেশব্যাপী পূর্ণাঙ্গ কমিটি তারা ঘোষণা করবে। তো এরকম বেশ কয়েকটি বিষয় তারা আজকে আলোচনা করেছেন এবং এর বাইরেও তারা যে আলোচনাগুলো করেছেন সেই আলোচনার বলেছেন যে এই আলোচনা তারা আরও ধারাবাহিকভাবে করতে চান এবং তাদের মধ্যে নানান রকমের যে বিশৃঙ্খলার কথা বিভিন্ন জায়গায় বলা হচ্ছে সেরকম কোনো বিশৃঙ্খলা নেই এবং তাদের মধ্যে ঐক্যবদ্ধভাবে তারা যেভাবে আন্দোলন করেছেন এখনও তারা ঐক্যবদ্ধভাবেই আছেন এবং পরবর্তীতেও তারা ঐক্যবদ্ধভাবে থাকতে চান। তো সে কারণেই এই 158 জন সমন্বয়ককে ডাকা হয়েছে একসঙ্গে বসার জন্য এবং 158 জনের মধ্যে প্রশ্ন করেছিলাম যে সব সমন্বয়কদের উপস্থিত দেখতে পাইনি। তারা বলছিলেন যে খুব অল্প সময়ের নোটিসে এই বৈঠকটি ডাকা হয়েছে, যে কারণে 70 থেকে 80 জন সমন্বয়ক এখানে উপস্থিত ছিলেন এবং বাকি যারা আছে তাদের সাথেও তাদের সম্পর্কের কোনো অবনতি হয়নি। এবং পাশাপাশি আরেকটি বিষয়ে প্রশ্ন এসেছে যে তারা উপদেষ্টা পরিষদ নিয়ে যে খুব সংক্ষুব্ধ যে একটি অবস্থার কথা বলছেন এবং সেই পরিস্থিতি তারা কিভাবে দেখছেন এবং তারা বলছেন যে উপদেষ্টা পরিষদ গঠনে যেহেতু এটি একটি জুলাই আন্দোলনের ফসল হিসাবে এই সরকার গঠন করেছে এবং যে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে তাদেরকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বা তাদেরকে যাচাই বাছাই করার ক্ষেত্রে ছাত্রদের সাথে যাতে আলোচনা করা হয় বা তাদেরকে অন্তত বলা হয় সে বিষয়টি নিয়ে তারা একটি নজর দিয়েছেন সে বিষয়টি নিয়ে। এবং এরকম যে কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিগুলো তারা সামনে যেগুলো নেবেন সেগুলো সমন্বিতভাবেই নেওয়া হবে বলে জানানো হয়েছে। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি এই বৈঠকে উপস্থিত ছিলেন, তবে যদিও শেষ দিকে এসে তিনি ব্রিফিংয়ের আগেই এখান থেকে স্থান ত্যাগ করে অন্য একটি জরুরি কাজে বাইরে চলে গেছেন। তো এই ছিল এখন পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 4 ঘন্টা বৈঠক শেষে বিস্তারিত। রাজধানী বাংলা মোটর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সানবীর রূপল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সংস্কার নয়, অন্তর্বর্তী সরকারের মূল কাজ নির্বাচনের ব্যবস্থা করা। আর দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন সরকার যত নির্বাচনের পথে হাঁটবে ততই মঙ্গল। সরকারকে ব্যর্থ ও বিভ্রান্ত করতে ষড়যন্ত্র চলছে বলেও মনে করেন নেতারা। উপদেষ্টা পরিষদের নতুন নিয়োগ, বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো সহ নানা আলোচনা আর সমালোচনায় চাপ সৃষ্টি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপর। রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামা দলের এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন বিতর্কিত ব্যক্তিরা যেন বর্তমান সরকারের ঠাঁই না পায়। দেশ আজ একটা ষড়যন্ত্রের মুখে, বিতর্কিত ব্যক্তিরা প্রশাসনে যাবে আর আওয়ামী প্রেতাত্মারা এখনো মন্ত্রণালয়গুলো পরিচালনা করবে, সেটা তো হতে পারে না। এদিকে রাজধানীর মালিবাগে দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটি আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বর্তমান সরকারের বৈধতা নিয়ে কেউ প্রশ্ন না তুললেও অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাদেশ জারি করা কতটা যৌক্তিক তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তাহলে এই সরকারের মনে এই ভয় কেন ঢুকলো যে মানুষ তার আইনসঙ্গত অবস্থান
প্রশ্ন তুলবে, কাজে সেটাকে কাটানোর জন্য একটি ইন্ডেমনিটি অ্যাড করতে হবে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই পথে তারা যত দ্রুত এগিয়ে যাবে ততই মঙ্গল। অন্যদিকে বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের দাবি জানান। একটা আপনার গার্বেজ তৈরি করা হয়েছে, এটাকে সরাতে আপনি 17 দিনেও সম্ভব না, 17 মাসেও সম্ভব না। তাদের প্রধান যে দায়িত্ব সেটা আমরা বারবার করে বলছি যে তাদের সবগুলো সংস্কারে হাত দেওয়া আমরা মনে করি যে খুব বেশি প্রয়োজন নাই। সেটা নির্বাচিত যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট সেই কাজগুলো করবে। এখানে এই সরকারের মূলত দায়িত্ব হবে ওই নির্বাচনের জন্য একটি আপনার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। মতবিনিময়ের আগে জেলা বিএনপি কার্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বিএনপি মহাসচিব আহমেদ সালেহিন। সময় সংবাদ, ঢাকা। জানুয়ারিতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে চায় সরকার। বিকেলে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, ছাপানোর কাজ শেষ করতে অর্থ ছাড়ের অনুমোদন দেওয়া হয়েছে। জ্বালানি সংকট কাটাতে 1354 কোটি টাকার এলএনজি আমদানির অনুমোদনও দিয়েছে কমিটি। এর আগে সকালে পিকেএসএফ এর এক অনুষ্ঠানে উপদেষ্টা জানান, বাজারে বিশৃঙ্খলার কারণে শুল্ক কমানোর পরও কমছে না নিত্যপণ্যের দাম। পহেলা জানুয়ারি বই উৎসবকে সামনে রেখে এগিয়ে চলছে বই ছাপানোর কাজ। বিকেলে সচিবালয়ে অর্থনৈতিক বিষয়ক ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, সময় মতো বই ছাপানোর কাজ শেষ করতে অর্থ ছাড়ের অনুমোদন দেওয়া হয়েছে। ইফতাদিয়া মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের টেক্সট বইগুলো আমরা অ্যাপ্রুভ করেছি। আমরা অ্যাসিওর করছি ওনারা শিক্ষা মন্ত্রণালয় জানুয়ারির প্রথম দিকে ছিল ওরা যত বইরা এই ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীরা আরের যে আগের যে অনেকগুলো বকেয়া পাওনা ছিল আগের সরকারে, এইগুলো আমরা অলরেডি শোধ করে দিয়েছি। কিছু কিছু আবার জমা হচ্ছে, সেগুলো আমরা দেব। বৈঠকে জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে স্পট মার্কেট থেকে 1354 কোটি টাকার 2 কার্গো এলএনজি, 408 কোটি টাকার টিএসপি ও ইউরিয়া সার কেনারও অনুমোদন দিয়েছে কমিটি। এর আগে সকালে রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ দিবসের অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, বাজারে ব্যাপক বিশৃঙ্খলা থাকায় শুল্ক কমানোর পরও কমছে না পণ্যের দাম। এত রকম একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে এবং আমাদের তো এটা সামাল দিতে বলে যে লোকজন একটু অধৈর্য। আমি কিছুদিন বাণিজ্য মন্ত্রণালয়ে ছিলাম, অজস্র গালাগাল করতো আমাকে, ডিমের দাম কমছে না, পেঁয়াজের দাম কমছে না, অথচ এনপিআর চেয়ারম্যান সব ডিউটি আমরা কমিয়ে দিলাম, তাই না? দাম কমে না। এ সময় তিনি জানান, আর্থিক খাতের সংস্কারে অন্তর্বর্তী সরকার কাজ করলেও দীর্ঘমেয়াদী সংস্কার করবে নির্বাচিত সরকার। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমাতে প্রাথমিকভাবে 150টি উপজেলার স্কুলে মিড ডে মিল চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারিত হবে এ কার্যক্রম। বুধবার এক সেমিনারে তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। মাদ্রাসার কারিকুলাম সরকারের নিয়ন্ত্রণে নেই বলেও উল্লেখ করেন তিনি। দেশে শতভাগ সাক্ষরতার হার অর্জনের পথে সবচেয়ে বড় বাধা প্রাথমিকের শিক্ষার্থীদের ঝরে পড়া। ইউনিসেফ ও পরিসংখ্যান ব্যুরোর মতে 2022 সালে বাংলাদেশে প্রাথমিক স্তরে শিক্ষার্থী ঝরে পড়ার হার গড়ে 3.1% জন। আর করোনা পরবর্তী প্রভাবে এ হার প্রতিনিয়তই বেড়েই চলেছে। বুধবার রাজধানীর একটি হোটেলের জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির আয়োজনে শিক্ষার্থী ঝরে পড়া বিষয়ক নতুন এক গবেষণা প্রকাশ করা হয়, যেখানে ময়মনসিংহ সদর উপজেলায় মোট 44টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গবেষণা চালিয়ে ঝরে পড়ার জন্য 12টি কারণ উল্লেখ করা হয়। ওই প্রতিবেদন অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ঝরে পড়ার হার 10% ছাড়িয়ে গেছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, সাক্ষরতার হার শতভাগে নিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। তবে শিক্ষার্থী ঝরে পড়ার কারণ হিসেবে মাদ্রাসা শিক্ষা নিয়েও কথা বলেন তিনি। মাদ্রাসাগুলোতে যে তারা কারিকুলাম পড়াচ্ছে বা কি করছে, এটা কিন্তু গভর্নমেন্ট হিসেবে আমাদের অনেক ক্ষেত্রেই বিষয়টা আমাদের তত্ত্বাবধানে নয়, এবং আমরা ঠিক জানি না তারা কি পড়াচ্ছে, এবং সেক্ষেত্রে আমাদের নিয়ন্ত্রণ নাই। অনেক ক্ষেত্রে আমাদের সমাজ পরিবর্তিত হচ্ছে, সারা দুনিয়া পরিবর্তিত হচ্ছে। তো সেই উপযোগী যদি করতে হয় একটা বাচ্চাকে, তাহলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে তাকে শিখতে শেখানো, তাকে যৌক্তিকভাবে চিন্তা করতে শেখানো। সারা দেশে প্রাথমিকভাবে 150 উপজেলার স্কুলে মিড ডে মিল চালুর সিদ্ধান্ত হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে এই প্রক্রিয়া চালু করার কথাও জানানো হয় সেমিনারে। সবগুলো স্কুলে চালু করব মিড ডে মিল। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা।
দেখছেন জনপদের সময়। নারায়ণগঞ্জে 1000 অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। দুপুরে 2500-এর কয়েকটি এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোনীতা দাসের নেতৃত্বে অভিযান চালায় তিতাসের ভ্রাম্যমাণ আদালত। এ সময় 600 বাড়ির 1000 অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ অবৈধ পাইপ ও রাইজার। পরে বিচ্ছিন্নকৃত সংযোগগুলো পুনরায় স্থাপন রোধে স্থায়ীভাবে সিলগালা করে দেয় তিতাস কর্তৃপক্ষ। এই ছিল জনপদের সময়ের সঙ্গে থাকুন সময়।